রাজ্য রাজনীতির খবরের দিকে নজর রাখা যায়। আজ রাজ্য রাজনীতিতে হঠাৎই একটা চর্চার বিষয় তৈরি হলো। 5 বারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় মৃত্যুকে কেন্দ্র করেই চর্চা হলো। রামপুরহাটের 5 বারের বিধায়ক, তার দেহ উদ্ধার হলো ঝুলন্ত অবস্থায় তার বাড়ির পাশে পার্টি অফিস থেকে। একটা সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে তিনি লিখেছেন কোনোদিনও 1 টাকার বিনিময়ে কোনো কিছু নিইনি। যেখানে তিনি লিখেছেন, আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। দুর্নীতি, তৃণমূল আমলে এই একটা শব্দ নিয়ে বহু চর্চা হয়েছে। কেন 5 বারের বিধায়ককে এই কথাটা লিখতে হলো, আমি কোনোদিনও দুর্নীতির সঙ্গে জড়াইনি? কোনোদিন 1 পয়সা কোনো কিছুর বিনিময় নিইনি, কোনোদিন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করিনি। রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল। 25 বছর পরিষদীয় রাজনীতি করার পর উপলব্ধি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহের পাশে মেলা সুইসাইড নোটে এমনই সব উল্লেখ, যা ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। রবিবার সকালে রামপুরহাটের বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। সে দরজাটা ভেঙে ভিতরে ঢুকার পরে দেখে কি যে আশিস ব্যানার্জি ওনার দেহে একটা নাইলন রোপ ইয়েলো কালারের দড়ির সঙ্গে পাংখার সঙ্গে বাঁধা ঝুলন্ত অবস্থায় আছে। স্বাভাবিক কথাবার্তা সব, সারাদিন আপনার 15 আগস্ট বলে সারাদিন অফিসে বসেছিল, পতাকা উত্তোলন করলো। তার দেহের কাছ থেকেই পাওয়া গিয়েছে সুইসাইড নোট। তাতে উল্লেখ, ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিন 1 পয়সা কোনো কিছুর বিনিময় নিইনি, কোনোদিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি, সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, কিন্তু কোনোদিন কারোর কাছে 1 টাকার কোনো অ্যালিগেশন আজ পর্যন্ত নেই, সে বিরোধী হোক আর শাসকই হোক। তবে সুইসাইড নোট আশিস বন্দ্যোপাধ্যায়েরই লেখা কিনা তা জানতে ফরেনসিক পরীক্ষার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সুইসাইড নোটটা ফরেনসিকে যাবে, তার হাতের অক্ষর কিনা এসব পরীক্ষা নিরীক্ষা করবে। আমি নিজে আমার ফোন থেকে অশিস মালের ফোনে ভিডিও কল করে পুরো পরিবার এক জায়গায় ছিল। আমি তাদের পাশে দাঁড়ানোর কথা বললাম যে পুলিশকে একটু সহযোগিতা করুন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে। 15 বছরের তৃণমূল জমানায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। শিক্ষক নিয়োগ থেকে রেশন, কয়লা, বালি, গরু চুরিতে নাম জড়িয়েছে একের পর এক তৃণমূল নেতা। জেল খেটেছেন মমতার মন্ত্রিসভার একাধিক সদস্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এহেন তৃণমূলের 25 বছর বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মমতার মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছিলেন তিনি। 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত বিধানসভায় ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলেছেন। তবে এবারের ভোটে তিনি হেরে যান। বীরভূমের ভূমিপুত্র আশিস বন্দ্যোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, পিএইচডিও সম্পূর্ণ করেন সেখানেই। ছাত্রাবস্থাতেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তৃণমূলের বিধায়ক হওয়ার আগে রামপুরহাট কলেজে বাংলার অধ্যাপক ছিলেন তিনি। সেই আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহের পাশে মেলা সুইসাইড নোটে দলীয় অন্যায়ের কথা উল্লেখ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পাথর, বালি, গাছ, বোল্ডার সেগুলো তো আছেই। রিক্রুটমেন্টে চুরি করেছে, কিন্তু মাঝখান থেকে যদি এই ধরনের মানুষগুলোকে মেলাইন করা হয় যে আপনাদের ভুলের জন্য কোনো মানুষ প্রাণ নিয়ে নিচ্ছেন। দীর্ঘ সময় রাজনৈতিক জীবনে আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম কোনো দুর্নীতিতে উঠে আসেনি বলেই একাংশের মত। কিন্তু যে দল তিনি করতেন সেই দলের বিরুদ্ধে আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকার অভিযোগ উঠেছে বারবার। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূল জমানা থেকে শুরু করে, সুস্থ স্বাভাবিক সৎ ব্যক্তিত্বের রাজনীতিতে টিকে থাকাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। গত 15 বছরে বাংলা জুড়ে যে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্ল্যান্ডার হয়েছে, তার কুশীলব তো হাতে গোনা লোক, কিন্তু তার দায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সবাইকে দিতে হচ্ছে। সব মিলিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির জন্য তৃণমূলের লাগামহীন দুর্নীতিকেই দুষছে সব পক্ষ। হিমাদ্রি মণ্ডল ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আত্মহত্যা? কেন আত্মহত্যা? কেউ কি ব্ল্যাকমেল করছিল? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সন্দেহ জাগিয়ে তুলেছেন। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানসিক নির্যাতনের দিকে অভিযোগ করছেন। আর 21শে জুলাইয়ের হেনস্থার ঘটনাকে নিশানা করছেন আশিস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।
দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা যে আপনার নাম বলে দেবো আমরা। মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে। দুর্নীতিগ্রস্তরা কি আশিস বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করেছিল? আর তার জেরে কি চরম সিদ্ধান্ত? প্রাক্তন মন্ত্রীর রহস্য মৃত্যুতে এমনই সন্দেহ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন, তা সত্ত্বেও হেনস্থা আর মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। লাগাতার রাজনৈতিক শত্রুতার মাঝে জীবনের মূল্য নিয়ে আমাদের ভেবে দেখা উচিত। ভবিষ্যতে রাজনীতি করব সেটা সময় বলবে, কিন্তু বাবা কোনোদিনই চায়নি আমি রাজনীতি করি, তো সেই দিকটাও আমাকে ভাবতে হবে। কোনোদিনই চাইনি, এবং আমি রাজনীতি থেকে 100 হাত দূরেই থেকেছি সবসময়। আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহের পাশে মেলা সুইসাইড নোটের ছত্রে ছত্রে দুর্নীতি প্রসঙ্গের উল্লেখ। তাতে লেখা, টিআরডিএতে জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না, আমার চেক পাওয়ার ছিল না, আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এই বিষয়ে কোনো দিন কেউ আলোচনা করেননি। আমাকে অপমান মেলাইন করার জন্য যা সব করা হলো তাকে ধিক্কার জানাই। আজ তাই মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ তথা টিআরডিএর কমিটি চেয়ারপারসন ছিলেন তিনি। অভিযোগ, 26-এর ভোটের আগে আর পরে অভিযোগ উঠেছিল টাকা তছরূপের, সেখানেই নাম জড়ায় আশিসের। টিআরডিএ আশিস ব্যানার্জি কোনো দুর্নীতিতে জড়িত নয়, এগুলো একটা গল্প সাজানো হয়েছে। উনি ভালো লোক ছিলেন। রাজ্যের পালাবদলের পর তৃণমূল কংগ্রেস দুভাগে ভাগ হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। চাপের মুখে ওদিকে গিয়েছিলেন। বীরভূমের যারা নিজেদের পাপ বাঁচাতে ওদিকে গেছেন, তারা আশিস বাবুর মতো একটি লোককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। উনি দিদির সঙ্গে থাকতে চেয়েছিলেন। আশিস বন্দ্যোপাধ্যায়ের যে থ্রেট কালচারের শিকার হয়েছে, আরো কারুর উপর এই ধরনের মানসিক চাপ তৈরি হয়ে যাবে। আমি আশিসদাকে শহীদ হিসাবেই মনে রাখবো। সো কল্ড তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হওয়ার আগে বছরে যে 1300 কোটি টাকার কাছাকাছি সুদ, সেই 1 টাকাও তো আশিস ব্যানার্জি এনজয় করেননি, এখানে কেউ এনজয় করেননি। আশিস বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষজনের কদর তৃণমূল কংগ্রেস করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কেউ ছিল না, তখন আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে ছিলেন। এরপর 21শে জুলাই ঋতব্রত শিবিরের সভায় যোগ দিতে যাওয়ার সময় প্রাক্তন মন্ত্রীকে হেনস্থার শিকার হতে হয়। সেই শক্তিগড়ে গেল, সেই সব কিছু লোক সেই নেমে সেই চোর চোর নানা রকম স্লোগান দিতে, ওইগুলো মনের মধ্যেও লেগে গেল। এই ঘটনাটিকেও কিন্তু আত্মহত্যা যদি হয়, তার প্ররোচনা হিসেবে ওই বিজেপির গুন্ডাটাকে অ্যারেস্ট করা উচিত। মুখ্যমন্ত্রী ওনাকে কেস করা বলেছিল, পুলিশের প্রোটেকশন বলেছিল। কেন আশিসদা কেস করলো না আমি ঠিক বুঝতে পারি না। তার ভাইপো সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখুন। তৃণমূলের এই যে ভাইপো প্রবলেম, এই ভাইপো প্রবলেম থেকে যদি তৃণমূল যদি না বেরোতে পারে, তাহলে ডিম কেন আর অনেক কিছু খাবে। দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। বছরের পর বছর যে দলে ছিলেন, সেই তৃণমূল দিনের পর দিন দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়েছে। তিনি নাকি সেই অন্যায় মেনে নিতে না পেরেও চুপ করেছিলেন। এমনকি টিআরডিএর দুর্নীতিতে তার নামও জড়িয়ে যায়। সেটাই কি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল? তাই কি মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নিলেন? হিমাদ্রি মণ্ডল ও কৌশিক ঘোষ, TV9 বাংলা। নদিয়ায় জোড়া খুন, কংগ্রেস নেতা এবং তার ছেলেকে গাড়ির ভিতরে গুলি করে কুপিয়ে খুন করা হলো। কেন? পঞ্চায়েত দখলের লড়াই। সন্দেহের তীর জেলবন্দি তৃণমূল নেতা জুব্বারের দিকে। পুলিশের জালে জুব্বারের স্ত্রীও। বাবা ছেলে খুন নদিয়ায়। নাকাশিপাড়ায় সপুত্র খুন কংগ্রেস নেতা আনিসুর রহমান। প্রথম হচ্ছে রেলের সাবওয়ে, এবং সেখানে তারপর সামনে কিন্তু এখনো রক্ত পড়ে রয়েছে। যেটি রেলের সাবওয়ে, সেই সাবওয়ে থেকে বেরিয়ে যখন তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই কিন্তু এই আক্রমণটা করা হয়। গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই গুলি দুটি ফুটো হয়ে যে চালক ছিল, অর্থাৎ তার ছেলের লাগে, এবং পাশেই ছিল আনিসুর, তাকে কিন্তু রড দিয়ে আঘাত করা হয়। এখনও সেই গাড়ির মধ্যে যেমন কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে, তেমনই কিন্তু রক্তাক্ত অবস্থায় রয়েছে গাড়িটি, এবং বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে কাঁচের টুকরো, এবং সেখানে লোহার রড বা শাবল ব্যবহার করা হয়েছিল। সেই সবগুলো কিন্তু গাড়িতে করে পুলিশ উদ্ধার করে নিয়ে এসছে। খুনের অভিযোগে গ্রেফতার হরনগর পঞ্চায়েতের প্রধান তৃণমূলের নেত্রী ফাতেমা বিবি। সন্দেহ, ফাতেমার জেলবন্দি স্বামী জুব্বার শেখই খুনের মাস্টারমাইন্ড। জুব্বার ফাতেমা কি পঞ্চায়েত হাতছাড়া হওয়ার আশঙ্কা করছিলেন, তাই কি খুন?
শোনা যাচ্ছে জুব্বার বিরোধী পঞ্চায়েত সদস্যদের দলে টেনে কংগ্রেসের বোর্ড গঠনের চেষ্টা করছিলেন আনিসুর। তারই মাসুল গুনতে হলো বাবা ছেলেকে, অভিযোগ প্রদেশ কংগ্রেসের। রাজনৈতিক প্রতিহিংসা, ওখানকার পঞ্চায়েতটা পুরো আনিসুরকে সামনে রেখে তারা কংগ্রেসের পতাকা ধরতে চেয়েছেন। নাকাশিপাড়ার কংগ্রেস আনিসুরবিহীন অচল। পরিবারের অভিযোগের আঙুলও তৃণমূলের দিকে। জুব্বার শেখ তো এখন জেলে। জুব্বারের লোক আছে চারিদিকে ছড়ানো, পুলিশও জুব্বারের লোক। পুলিশ এখনো বিজেপির আসেনি, এখনো বিজেপির লোক আসেনি। পুলিশ ইমিডিয়েটলি ওর প্রচুর চাঙ্গা পাঙ্গা ছাড়া আছে, ওর একটা পুরো হরনগর অঞ্চলে ছাড়া আছে। তৃণমূলই করেছে বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তৃণমূলের লোকরা করেছে। আমরা তো সবাইকে আইনের শাসন দিচ্ছি, তামান্নার ক্ষেত্রে দিচ্ছি। ওখানে জব্বার শেখ জেলে আছে, জেল থেকে মারি প্রাথমিকভাবে এসপি আমাকে যা জানি। পুলিশ কি করছে? তৃণমূলের যখন সরকার ছিল তখন কি বলা হতো অস্ত্র এলো থেকে? পুলিশ কি আঙুল চুষছিল? কেন খুন হবেন দুজন? কেন বাবা ছেলে খুন হবেন? তৃণমূল মেরেছে এই গল্প আজকে এখানে বললে না ঘোড়াতেও হাসবে। পুলিশের তৎপরতার অভাবে, উদাসীনতার কারণে কিন্তু আনিসুর এবং তার ছেলেকে আজকে হত্যা হতে হলো। এটা কিন্তু দরকার সাধারণ মানুষের বক্তব্য। এই ধরনের হিংসা কিছুতেই আমরা বরদাস্ত করব না। সেজন্য এটাও খুব সিরিয়াসলি সরকারকে দেখা উচিত। পুরনো ঝগড়া ঝাঁটি রাজনীতিতে এবং এই ধরনের খুন আগে অনেক হয়েছে, এগুলো আর চলবে না। অ্যারেস্ট হয়েছে ওখানে জব্বর শেখের স্ত্রী অ্যারেস্ট হয়েছে, যিনি তৃণমূলের প্রধান। খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেসের ছাড়া ওই লম্পট যারা এখনো ওই যে আমার কাছে দুবার হেরেছে তার সঙ্গে যে লোকগুলি আছে, লম্পটরা ছাড়া কেউ এই ধরনের নোংরা রাজনীতি করতে পারে। কংগ্রেস নেতা ও তার ছেলের দেহের ময়নাতদন্ত নিয়েও জোর তরজা নদিয়ায়। প্রতিবাদে পথ অবরোধ করেন প্রদেশ কংগ্রেস নেতারা। মহাদেব কুণ্ডু ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়ায় ছেলেকে টার্গেট, খুন বাবা। কি অভিযোগ শেখ আব্দুল হাফিজ সে দিল্লিতে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সে আন্দোলনে যোগদান করেছিলেন। তার জন্য তাকে রোষের মুখে পড়তে হয় এবং ছেলেকে বাঁচাতে গিয়ে খুন বাবা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন তদন্ত যেন সঠিক পথে চলে। বাঁকুড়ার ইন্দাসে ছেলেকে বাঁচাতে গিয়ে খুন বাবা। ছেলে রিক ওরফে আব্দুল হাফিজ দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হয়েছিলেন। অভিযোগ, তার জন্যই স্থানীয় বিজেপির রোষানলে পড়তে হয় হাফিজকে। প্রথমে হুমকি, পরে মারধর। ছেলে বাঁচলেও আঘাত সহ্য করতে পারেননি হাফিজের বাবা শেখ মাফিক। খুনের আগে শাসানোর ভিডিও ভাইরাল। পার্টিটা আলাদা জেনে পার্টি করবো না, তৃণমূল করুক, সিপিএম করবো, অসুবিধা নাই। পার্টি করবো, ফোকাসটা করি। যে দলটা করছে ওটা দেশ জুড়ে দল। শুধু দিল্লিতে আন্দোলনে যোগ দেওয়াই নয়, 13 অগস্ট করিসুন্ডা প্রাথমিক স্কুলের অব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন আব্দুল হাফিজ। প্রশাসনের নজরে আনার কথাও ভেবেছিলেন, কিন্তু তার আগেই হাফিজের বাড়িতে প্রাণঘাতী হামলা এলাকার মোড়লদের। আমাকে বিজেপি ওয়ার্কাররা মেরেছে, কারণ আমি সিজেপির স্কুল ঠিক করার জন্য স্কুলে গিয়েছিলাম এবং স্কুলের যে বাচ্চাদের টয়লেট ঠিক নেই, পানি জলের অবস্থা খারাপ, সেটা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যাতে আমি প্রধানকে রিকোয়েস্ট করে ওটা ঠিক করতে পারি। এইটুকু আমার ভুল। এই সরকার যে কাজ করতে চায় না, এই কোনো ভুলকে ধরিয়ে দিলে যে রাষ্ট্রের যে গাত্রদাহ শুরু হয়, সেটা আমরা এখানেও প্রমাণ পেলাম। এর জন্য এখানে বিজেপি ওয়ার্কাররা সব আমাদের গ্রামে এসে আমাকে মেরেছে। আমার বাবার মায়ের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি ঘরের মধ্যে ছিলাম, আমাকে মেরে হাতটা প্রায় ভেঙে দিয়েছে এবং আমাদের কারেন্টের তার ফাট ছেড়ে দেয়, একদম যাচ্ছে তাই নয় অবস্থা করেছে। আমি এমন বিচার চাই যে আমার মতো কারো স্বামী হারা ছেলে হারা বাচ্চা নাই, ওদের শাস্তি থেকে আরো 5 জন ছিঁড়ে যায়। চরমে রাজনৈতিক তরজা। কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তার উপর অ্যাকশন হবে। সে তো আর বিজেপি করে বলে, বিজেপির কর্মী বলে তো তাকে পুলিশ ছেড়ে দেবে? ঘটনা ঘটার পরে যা যা পরিবার চেয়েছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এই তুফান বলতে। 5 জনের নাম আছে এবং আরও 8-10 জন অন্যান্য বলে আননোনের নাম দিয়ে কমপ্লেনটা হয়েছে। তো এই কমপ্লেনে আমরা কেস রুজু করি। ইনভেস্টিগেশনে 8 জনকে আমরা অ্যারেস্ট করেছি। পলিটিক্যাল আইডেন্টিটি আছে না এখন অব্দি, অভিযোগের ভিত্তিতে বা কোনো কিছুতে আমরা এখন কোনো পলিটিক্যাল কিছু পাইনি। একটা অন্য যে কোনো ক্রিমিনালকে যেভাবে দেখা হয় তাকেও সেভাবেই দেখা হয়। একটা জঙ্গলের রাজত্ব কায়েম হচ্ছে, জঙ্গলের রাজত্ব কায়েম হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা হচ্ছেটা কি? থ্রেট কালচার, গুন্ডামি, ডিম মারা, হামলা করা। বিজেপিকে কি ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন?
कैंपेन चला रहे कि गवर्नमेंट स्कूल्स ठीक करे, मतलब इसमें बताइए सब लोगों को सपोर्ट करना चाहिए, कोई भी विचारधारा के लोगों, लेकिन ये जो बीजेपी के गुंडे हैं वो मिलके ऐसा जो इंसिडेंट्स करते हैं, लोगों को डराते धमकाते हैं, ये सब क्यों हो रहा है? কেউ কি নিজের গ্রামে স্কুলের অব্যবস্থা নিয়ে কথা বলতে পারবে না? প্রতিবাদের কণ্ঠ হলে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে? প্রশ্ন তুলে দিল ইন্দাসের খুন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বন্দে মাতরমের অবমাননা ঋষি বঙ্কিমচন্দ্রের অপমান। বন্দে মাতরম বিতর্কে সোনিয়া গান্ধীকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোনিয়া গান্ধী বন্দে মাতরম গাইতে বাধা দিয়েছেন, এই অভিযোগে বারবার সরব হচ্ছে বিজেপি। আসলে এর কেন্দ্রে হচ্ছে কংগ্রেস সদর দপ্তরে প্রকাশ করা একটা ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বন্দে মাতরম গান হচ্ছে, তার মাঝেই কিছু বলছেন সোনিয়া গান্ধী। শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন যে এইভাবে বন্দে মাতরম গান যখন চলছে তখন তিনি কিভাবে রাগ প্রকাশ করেন, তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। 15ই অগস্ট লালকেল্লায় প্রথমবার বেজেছে জাতীয় গীত বন্দে মাতরম। আর সেই দিনই বন্দে মাতরম নিয়ে সোনিয়া গান্ধীকে নিশানা করেছে বিজেপি। দিল্লির কংগ্রেস সদর দফতরে স্বাধীনতা দিবস উদযাপনের ভিডিও পোস্ট করে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতারা। ভিডিওটিতে বন্দে মাতরম গানের সময় সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বিজেপি অভিযোগ তোলে বন্দে মাতরমের সম্পূর্ণ গানে মেজাজ হারিয়ে মাঝপথে তা থামাতে চেয়েছিলেন সোনিয়া গান্ধী। जब कांग्रेस पार्टी हेडक्वार्टर्स के अंदर वंदे मातरम का रेंडिशन चल रहा था, सोनिया गांधी और राहुल गांधी इतना गुस्सा हो गए पूरे वंदे मातरम को सुनते हुए कि सोनिया गांधी ने राहुल गांधी की तरफ देखा और सोनिया गांधी और राहुल गांधी ने वंदे मातरम को रोकने का प्रयास किया। इससे ये स्पष्ट होता है कि आज कांग्रेस पार्टी इंडियन नेशनल कांग्रेस नहीं, दिमागी नक्सल कांग्रेस बन चुकी है। এবারে সোনিয়ার আচরণের নিন্দায় সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, ভিডিও ছড়িয়ে পড়ায় সত্যকে ধামাচাপা দেওয়ার আর কোনো উপায় নেই কংগ্রেস নেতাদের কাছে। দেখছে সবাই, সবাই দেখছে, লুকানোর কিছু নেই। ওই ছবি তো ভাইরাল হয়েছে, কিভাবে এত রাগ দেখাচ্ছেন, বাপরে বাপ। কংগ্রেসের চেয়ারপারসন কি রাগ তার, বন্দে মাতরম কেন পূর্ণাঙ্গ গাইছে? পারলে তো মানে চাকরি কেড়ে নেয় এমন অবস্থা মল্লিকার্জুন খাড়গের। কি রাগ কেন? দশপ্রহরণও ধারিনি, মা দুর্গার কথা বলা আছে বলে। মুখ্যমন্ত্রী জানান, নৈহাটির বিজেপি বিধায়ক তথা বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র সুমিত্র বন্দ্যোপাধ্যায় সোনিয়াকে এ নিয়ে চিঠিও দিয়েছেন। তাদের কাছে সোনিয়া গান্ধী নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। বন্দে মাতরমকে অপমান করা মানে দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এবং সর্বোপরি এর স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করা। রিয়াকশন তো হবেই। ওনারা পরিবারের কথা মেনে নিয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, বাড়তে না দেওয়া উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্দে মাতরম নিয়ে সোনিয়ার বিরুদ্ধে তোপ দেখেছেন। তার অভিযোগ, বন্দে মাতরমকে মর্যাদা দেওয়াকে সহ্য করতে পারছেন না সোনিয়া গান্ধী। बंकिम बाबू का ये अमर मंत्र, अमर गान जब फिर से सम्मान प्राप्त कर रहा है, वो भी सोनिया जी को राज नहीं आता है। सोनिया जी, आपके द्वारा किया गया ये पाप इस देश की जनता कभी माफ नहीं करेगी, कभी माफ नहीं करेगी। বিজেপির অভিযোগের নিশানায় সোনিয়া গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা, যদিও কংগ্রেস সেই সব অভিযোগ অস্বীকার করেছে। कांग्रेस अधिवेशन आज यहाँ इंदिरा भवन में पूरा वंदे मातरम गाया गया, इसमें कोई वाद विवाद का सवाल नहीं उठता। कोई रोकने का कोई प्रयास नहीं था, कोई रोकने का प्रयास नहीं था, क्योंकि लंबे समय से कांग्रेस अध्यक्ष खड़े हुए थे। सोनिया जी कह रही थी उनके लिए कुर्सी लाके रख दो। কংগ্রেস বলছে, গান থামাতে নয়, মল্লিকার্জুন খাড়গের জন্য একটি চেয়ার চাইছিলেন সোনিয়া গান্ধী। তবে কংগ্রেসের এই ব্যাখ্যার পরেও দমতে দেখা যায়নি বিজেপিকে, বরং কাজে কর্মে তারা বুঝিয়ে দিয়েছেন কংগ্রেস সদর দপ্তরের বন্দে মাতরমের অবমাননার ইস্যু নিয়ে আরো বহুদূর তারা যেতে চায়। আর এই ইস্যুতে শুভেন্দু অধিকারী, অমিত শাহদের মুখ খোলাই তার বড় প্রমাণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জলপথ সীমান্তে এবং সুন্দরবনে অতন্দ্র প্রহরা।
ভারত বাংলাদেশ 115 কিলোমিটার সীমান্ত বরাবর বিএসএফের নজরদারি। এই স্বাধীনতা দিবসে বিএসএফের বিশেষ জলযানে TV9 বাংলা। বাঘের ডেরা সুন্দরবন। সেই বাদাবনের বাঁকে বাঁকে শুধু তো রয়্যাল বেঙ্গল নয়, ওপারের জলদস্যুরাও আছে। ভারতের ত্রিসীমানায় যাতে তারা দুষ্কর্ম করতে না পারে তার জন্য এভাবেই গভীর খাড়িতে টহলদারি বিএসএফের। আমরা এখন যে অংশ দিয়ে যাচ্ছি সেটা সব থেকে বিপজ্জনক বলা চলে, এমনকি নজরদারির ক্ষেত্রেও একাধিক প্রতিবন্ধকতা রয়েছে। একদম সুন্দরবনের প্রত্যন্ত অংশ, তার মধ্যে আমরা ঢুকে পড়েছি, যেখানে দেখা যাচ্ছে যে কালিন্দী নদীর দুপাশে সুন্দরবন। অংশটিকে বলা হয় টাইগার জোন, অন্যদিকে ক্রোকোডাইল জোন। স্থলভাগে মাইলের পর মাইল কাঁটাতার, কোথাও বেড়া, তার সঙ্গে ওয়াচ টাওয়ার, এসব দিয়ে তো সীমান্তে মাটির ওপরে নজরদারি চালানো যায়, কিন্তু জলে জঙ্গলে ভরা সুন্দরবনে পরিস্থিতি ভাবুন। জালের মতো নদী, অসংখ্য দ্বীপ, সেখানে পৌঁছতে হবে ঝড়ের গতিতে। তখন সীমান্তরক্ষী বাহিনীর বড় ভরসা এ ধরনের ভাসমান আউটপোস্ট। একদিকে আমাদের ভারতের সাহেবকালী বিওপি, অন্যদিকে বাংলাদেশের বিওপি। আমার সহকর্মী মাখন পাত্রকে বলবো দেখানোর জন্য। বাংলাদেশের পতাকা উঠছে এবং এটাই হচ্ছে বাংলাদেশের বিওপি। মাঝখানে কালিন্দী নদী, রায়মঙ্গল নদী এবং বঙ্গোপসাগর সংলগ্ন অংশ মিলিয়ে মোট 7টি ভাসমান বর্ডার আউটপোস্ট রয়েছে। আরও একটি ভাসমান বর্ডার আউটপোস্ট রায়মঙ্গল নদীতে সব সময় নজর রাখছে। ভাসমান বর্ডার আউটপোস্টের মাধ্যমে নদীপথে লাগাতার সীমান্ত নজরদারি ও উপস্থিতি বজায় রাখা হচ্ছে। জলযান ও স্পিডবোটের সঙ্গে সমন্বয় করেই ব্যবস্থা কাজ করে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে এই ধরনের ফ্লোটিং বিওপির একটা মস্তিষ্ক। কারণ এখানে রয়েছে কেবিন, যে কেবিনের মাধ্যমে নজর চালানো হয়। কেবিনের মাধ্যমেই এই ফ্লোটিং যে অর্থাৎ ভাসমান যে বর্ডার আউটপোস্ট সেটাকে চালনা করানো হয়। খবর আসে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে তথ্য আসে, সেই খবরের মাধ্যমে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়, অ্যালার্ট করা হয়। সামনে তাকালেই বাংলাদেশ। কেউ যদি ওপার থেকে এপারে ঢুকে পড়ে, কিছু পাচারের চেষ্টা করে, তাই 24 ঘন্টায় পুরোদমে নজরদারি। জলপথ, সীমান্ত ও সুন্দরবনের সুরক্ষায় অতন্দ্র প্রহরী এই ভাসমান বর্ডার আউটপোস্ট। অনুপ্রবেশকারীদের কাছে জম হয়ে দাঁড়িয়ে রয়েছে বিএসএফ। আর সেটা কোথায়? ফ্লোটিং বিওপিতে। যাতে কোনোভাবে অনুপ্রবেশকারী হোক, পাচারকারী হোক বা কোনো রকমভাবে এইখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু সর্বদা তারা চোখ কান খোলা রেখেছে। শুধু এই অংশে নয়, আমি আমার সঙ্গে মাখন পাত্রকে বলবো দেখাতে। এই যে ফ্লোটিং বিওপি রয়েছে তার ঠিক ওপরেও এভাবে বিএসএফ জওয়ানরা আগ্নেয়াস্ত্র, স্বয়ংক্রিয় আগ্নেয় রাইফেল নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। ভাসমান বর্ডার আউটপোস্টের আমরা একটা অংশ দেখিয়েছিলাম যে জওয়ানরা কিভাবে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং আরও একটি দিকে আমরা এসে গেছি যেখানে জওয়ানরা আরও বেশি সতর্ক, কারণ তাদের হাতে রয়েছে মিডিয়াম মেশিন গান। সুন্দরবন থেকে ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।